সো আজকের লেকচারে আমরা শুরু করব পেজিং উইথ সেগমেন্টেশন। গত লেকচারে দেখে নিয়েছিলাম যে সেগমেন্টেশন জিনিসটা কি, সেগমেন্টেশন থেকে কিভাবে আমাদের সিপিইউ যখন যে কোনো একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে আর অপারেটিং সিস্টেম যদি সেগমেন্টেশন স্কিম ইউজ করে যদি মেমোরি ম্যানেজ করে তাহলে কিভাবে লজিক্যাল থেকে তার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, এটাও আমরা দেখে নিয়েছি। এবং তার সাথে সাথে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা বলা হয় যে সেগমেন্টেশনের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু আমরা দেখেছি। তো আমরা সেগমেন্টেশনে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ দেখেছিলাম, বাদবাকি তো আরও ডিসঅ্যাডভান্টেজ ছিল, বাট সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। কেন কি ওরা ভেরিয়েবল পার্টিশন স্কিম ইউজ করছিল, যেখানে কিনা একটা সেগমেন্ট যখন লোড হয়েছে তার কাজ শেষ হওয়ার পর যখন একটা হোল ক্রিয়েট করে দিচ্ছে, আর হোল বলতে গেলে যে ওই জায়গাটা একটা সার্টেন মেমোরি গ্যাপ ক্রিয়েট করে রেখেছে, কিন্তু ধরে নাও আমাদের এখানে মাল্টিপলস হোল আছে যেটা কি নন কন্টিগুয়াস ওয়েতে রয়েছে, কিন্তু যেহেতু আমরা সেগমেন্টকে আর ফার্দার ডিভাইড করতে পারবো না, সেই সূত্রে আমাদের যদি অ্যাভেলেবেল মেমোরি যদি সেগমেন্টের থেকে বেশি থাকে তাহলেও কিন্তু আমরা সেগমেন্টটা লোড করতে পারছিলাম না আমাদের মেন মেমোরির মধ্যে। বুঝতে পেরেছি? তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছিল আমাদের, প্রবলেমটা চলে আসছিল হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদের যে স্কিমটা আমরা ব্যবহার করছি তাকে বলা হয় পেজিং উইথ সেগমেন্টেশন। মানে পেজিং কনসেপ্টটা অলরেডি জানি আর সেগমেন্টেশনটাও জেনে গেছি। এবার যখন কোনো সায়েন্টিস্টরা বসে রাউন্ড টেবিল ডিসকাশন করে বললো যে হতেই পারে যদি আমাদের এই সেগমেন্টেশন আর পেজিংটাকে জুড়ে দেওয়া যায় তাহলে একটু কি বেটার কিছু হতে পারে, এই কনসেপ্টটা কিন্তু ওরা নিয়ে ডিসকাস করলো। তো এবার আমরা দেখব যে পেজিং উইথ সেগমেন্টেশন স্কিমটা কি বলছে। গত সেগমেন্টেশনে দেখেছিলাম যে পুরো একটা সেগমেন্ট একটা মেমোরি ব্লকে নিয়ে এসে রাখছিলাম। এইবার পেজিং উইথ সেগমেন্টেশনে বলছে যে দেখে নিই, আমাদের এখানে একটা পেন সিলেক্ট করে নিলাম, এখানে দেখে নিলাম যে আমাদের মেন মেমোরিটা কোনোভাবে যেরকম দেখতে পাচ্ছ দিস ইজ দ্য মেন মেমোরি, মানে আমাদের ধরে নেওয়া একটা প্রসেস, মেন মেমোরি বলবো না, দিস ইজ দ্য প্রসেস বলবো, যেটা কিনা আমার হার্ড ডিস্কে রয়েছে। তো আমরা জানি এই পেজিং বা সেগমেন্টেশন যে কোনো স্কিম যখন করব যে কি করব, যে আমরা প্রথমে এই প্রসেসটা হার্ড ডিস্কে থাকাকালীনই আমরা সেগমেন্টে ডিভাইড করে নিচ্ছিলাম। ভালো কথা। এখন একটু ভেতরে কিছু দাগ টাগ দেখো না, জাস্ট দেখো দিস ইজ আ সেগমেন্ট 1, দিস ইজ সেগমেন্ট 0। এইভাবে কিন্তু আমরা কি করেছি, আমাদের যে প্রসেসটাকে কিছু সেগমেন্টে ডিভাইড করে নিয়েছিলাম। দিস ইজ সেগমেন্ট 2। এবার সেগমেন্ট 2 নির্দিষ্ট আমি বলি সেগমেন্টটা কীভাবে করব, অ্যাকর্ডিং রিগার্ডিং টু আ ফাংশন সিমিলার, যেগুলো এগুলো এক জায়গায় ব্লকে নিয়ে আসবো সেটাই সেগমেন্ট, আমরা ওইভাবেই সেগমেন্টটা আমরা ডিভাইড করছিলাম। এটা মেনলি কে করে, কম্পাইলারই করে দেয়, যে সেগমেন্টে ব্রেকডাউন করে দিল। এগুলো তো আর আমরা অপারেটিং সিস্টেম করবে না, এগুলো আমাদের কম্পাইলারই সেগমেন্টে ব্রেকডাউন করে দিচ্ছে। ধরে নাও সেগমেন্ট 0-তে কিছু ধরে নাও SQRT ফাংশন লেখা আছে, সেগমেন্ট 1-এ সামের একটা ফাংশন লেখা আছে, সেগমেন্ট 4-এ ফ্যাক্টোরিয়ালের ফাংশন লেখা আছে, সেগমেন্ট 1-এ শেয়ার্ড লাইব্রেরি কিছু মডিউলসগুলোকে এক জায়গায় রেখেছে, আর সেগমেন্ট 3-তে তোমার ডেটা কিছু রাখা আছে। এরকম আমি 4-5টা হিসাব মতন সেগমেন্টে একটা প্রসেস, যে প্রসেসটার নাম ধরে নিলাম আমরা P1, প্রসেসটার নাম আমরা মানে সেগমেন্টে ডিভাইড করেছি। এবার সেগমেন্টগুলো যদি আমরা আবার মেমোরিতে নিয়ে আসি তাহলে তো সেই প্রবলেম এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়ে চলে আসবে। তো সেই সূত্রে কি করলো, এইবার আমরা এই সেগমেন্ট করার পর ফার্স্ট আমরা কি করলাম, আমাদের কম্পাইলার কোনোভাবে হার্ড ডিস্কে প্রসেসটা থাকাকালীনই সেগমেন্টে ব্রেকডাউন করে দিয়েছে এবং তার প্রত্যেকটি সেগমেন্টের নাম্বারিংও করে দিয়েছে। ভালো কথা। এইবার এর পরের ক্ষেত্রে যেহেতু সেগমেন্টে প্রবলেম আসছিল বলে এইবার তখন অপারেটিং সিস্টেমে মানে সায়েন্টিস্টরা ডিসাইড করলো যে সেগমেন্টের সাথে আমরা পেজিং স্কিমটাও লাগাবো। এবার পেজিং স্কিম কি বলছে, যে প্রত্যেকটা সেগমেন্টকে কি বললাম, প্রত্যেকটা সেগমেন্টকে, মানে এটা হচ্ছে সেগমেন্ট 0, প্রত্যেকটা সেগমেন্টকে তুমি পেজে ডিভাইড করে দাও। কি বললাম, প্রত্যেকটা সেগমেন্টকে পেজে ডিভাইড করে দাও, আর বাদ বাকি যে পেজিংয়ের কনসেপ্টটা যা আমরা শিখেছিলাম তাই আছে, যে মেন মেমোরিকেও আমরা কি করব, মেন মেমোরিকেও আমরা
এতে ডিভাইড করব। কিসে ডিভাইড করব? মেন মেমোরিতে। মেন মেমোরিতে আমরা ফ্রেমে ডিভাইড করব এবং ফ্রেম সাইজ ইজ ইকুয়াল টু পেজ সাইজ হবে, যেটা অলরেডি আমরা পেজিং স্কিমে কিন্তু পড়েছিলাম। যে কি বললাম? ফ্রেম সাইজ ইজ ইকুয়াল টু কিন্তু পেজ সাইজ কিন্তু আমাদের হবেই। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা আমাদের যে কম্পাইলার হার্ড ডিস্কে থাকাকালীনই একটা প্রসেসকে সেগমেন্টে ডিভাইড করলো। এইবার কি করলো? তারপরের ফেজে কি আসলো? প্রত্যেকটা সেগমেন্ট আমাদের পেজে ডিভাইড হলো, যেখানে কিনা পেজ সাইজ ইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ অ্যাজ ইট ইজ। মেন মেমোরিকেও অপারেটিং সিস্টেম বসে ও কী করলো? ভেরিয়েবল পার্টিশন স্কিম ইউজ করছিল সেগমেন্টেশনে, ওটাকে ক্যান্সেল আউট করে আমাদের ওএস যখন বসলো, বসে পেজিং স্কিম ইউজ করছে যেহেতু, পুরো মেমোরিটাকে আমাদের ফ্রেমে ডিভাইড করলো। ধরুন 0 নম্বর ফ্রেম, এটা 1 নম্বর ফ্রেম, এরকমভাবে ফ্রেমে ডিভাইড করে নিল। ভালো কথা, তো কোনো গল্প নেই, এটুকু অব্দি ক্লিয়ার। আমরা তো পেজিংয়ে এটাই করছিলাম, এটা তো আলাদা আলাদা কিছু নেই। এরকমভাবে ফ্রেমে ডিভাইড করে নিল। এইবার প্রত্যেকটি পেজ, প্রত্যেকটি সেগমেন্টের পেজ লোড হচ্ছে কোথায়? আমাদের যে মেন মেমোরির ফ্রেমে লোড হচ্ছে। তার মানে ধরে নাও এটা সেগমেন্ট 0-র পেজ নাম্বার 0 লোড হলো ফ্রেম নাম্বার 0-তে, যেটা অ্যাভেলেবেল স্লট পাবো। যেগুলো আমরা অ্যাভেলেবেল স্লট পেলাম, যেখানে খালি রয়েছে সেখানে আমরা পুট ডাউন করে ফেললাম। ধরে নাও আমার সেগমেন্ট 0 আর পেজ নাম্বার 0টা আমাদের কোথায় লোড হলো, যেহেতু এখন এখানে জায়গা পেয়েছি বলে, তাহলে আমরা এরকম লিখবো সেগমেন্ট 0-র পেজ নাম্বার 0টা আমার ফ্রেম নাম্বার 0-তে লোড হয়ে গেল। এইভাবেই কিন্তু যতগুলো আমাদের সেগমেন্ট আছে সবগুলো পেজে ডিভাইড হবে এবং সবগুলো লোড হবে। যেরকম ধরে নাও এই যে সেগমেন্ট 2 এর পেজ নাম্বার 0টা আমার জায়গা পেয়েছে হচ্ছে কোথায়? জায়গা পেয়েছে ফ্রেম নাম্বার 2-তে জায়গা পেয়েছে। তাহলে কি লিখবো? সেগমেন্ট 2 এর পেজ নাম্বার 0টা আমার কোথায় লোড হয়েছে? আমার এই সেই ফ্রেম নাম্বার 2-তে আমার লোড হয়ে গেছে। তো এই কনসেপ্টটাই কিন্তু বলছে হচ্ছে পেজিং উইথ সেগমেন্টেশন। তাহলে এটাকে একটা ছোট করে সামারাইজ করে নিই, যে প্রসেস তো আমাদের সেগমেন্টে ডিভাইড হয়েই গেছিল, আমাদের কম্পাইলার করে দিয়েছিল হার্ড ডিস্কে। তারপর আবার ওএস কি করলো? প্রত্যেকটি সেগমেন্টকে পেজে ডিভাইড করলো। কি বললো? প্রত্যেকটি সেগমেন্টকে পেজে ডিভাইড করলো এবং এই প্রত্যেকটি সেগমেন্টের এক একটি পেজকে এক একটি ফ্রেমে লোড করিয়ে দিল। তাহলে এটাই হচ্ছে পেজিং উইথ সেগমেন্টেশন স্কিম। এই অবধি তো পুরো ক্লিয়ার, আমরা বুঝে গেলাম। প্রত্যেকটি সেগমেন্টে পেজে ডিভাইড করলো, পেজ সাইজ ফ্রেম সাইজ ইকুয়াল, প্রত্যেকটি সেগমেন্টের পেজ আমাদের এক একটি অ্যাভেলেবেল ফ্রেমে লোড করলো। এই অবধি কোনো সমস্যা নেই, পুরো বুঝে গেছি, রেখে দিলাম। বাট রেখে দিলে তো হবে না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি রেখে দিলে শুধু হবে না, আমাদের এটাকে তো পরবর্তীকালে যখন সিপিইউ ডিমান্ড করবে তখন তো তাকে তো দিতে হবে কোনোভাবে, সেই সেগমেন্টের বা ওই পেজটা কোনোভাবে তাকে তো দিতে হবে। সে পুরো সেগমেন্ট চাইতে পারে বা পুরো সেগমেন্টে একবারে কখনো যেতে পারে না। আমাদের ডেটা বাস সবসময় 8 বিটের হয়, অ্যাড্রেস বার 16 বিটের হয়। বেসিক আর্কিটেকচারের কথা বলছি, 8085 মাইক্রো প্রসেসরের রেসপেক্টে যদি বলি, তো পুরোটাতে যেতে পারে না, তার একটা পেজই হয়তো যাবে এই হিসাবে। তো সেই সূত্রে যে যখন চাইবে সিপিইউ তখন কি করে পাঠাবো, মানে তখন যখন চাইলো, তাহলে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি করে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো স্কিম আমরা পড়ছি, আমরা তার সাথে কিন্তু একটা জিনিস কিন্তু সত্যি তার সাথে পড়েই নিচ্ছি, যে কিভাবে আমরা তো দেখো এইসব স্কিমগুলো যেগুলো করছি, এই যে পেজিং, তারপরে হচ্ছে ইনভার্টেড পেজিং, তারপরে টিএলবি, ভার্চুয়াল মেমোরি, এই যে জিনিসগুলো পড়ে এসছি, ঠিক আছে, এইগুলোতে অ্যাকচুয়ালি এটা অপারেটিং সিস্টেম কিন্তু নিজের এন্ড থেকে যে এগুলো করেছে, কিন্তু এগুলো কিন্তু সিপিইউ কোনোদিনই জানে না। আমরা গত লেকচারসেও এটা নিয়ে কথা বলেছি, যেই সব মেমোরি ম্যানেজমেন্ট স্কিম অপারেটিং সিস্টেম ম্যানেজ করার জন্য ইউজ করছে, এগুলো কিন্তু কোনোদিনই সিপিইউ জানে না। সিপিইউ তো একটা যে কোনো প্রসেসের যে কোনো বাইট ডিমান্ড করে, তাই তো, একটা বাইটের অ্যাড্রেস ডিমান্ড করে, যেটা প্রথম যখন আমরা পেজিং পড়েছিলাম আমরা দেখছিলাম কী করে 3 থেকে 9-এ কনভার্ট হলো, মানে 3 নম্বর বাইটটা চেয়েছিল প্রসেস 1, সেখান থেকে কী করে আমার ওই 3 নম্বর বাইটটা আমার 9 নম্বর ফ্রেমে পড়ে রয়েছে। তো এটা কীভাবে, মানে 9 নম্বর মেমোরি লোকেশনে পড়ে রয়েছে, ফ্রেমে তো বলবো না, ফ্রেম নম্বর 5 ছিল হয়তো, আমরা যে লাস্ট একটা অঙ্ক করেছিলাম, তো সেটা কি করে ওরা নিল, যে কি করে কনভার্ট হলো, তো সেই সূত্রে দেখেছিলাম। তো এইসব স্কিমে আমাদের আলটিমেটলি মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের সব থেকে বড় রোল হয় কি না, সিপিইউর যে বাইটটা মানে এখন চাইছে বা যেই ফ্রেমটা পেজটা চাইছে সেটা কোন ফ্রেমে পড়ে রয়েছে ওই বাইটটা, এটাকে কিন্তু খুঁজে বার করা
কাজই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। তো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট যদি ট্র্যাক না রাখে যে কোন সেগমেন্টের কোন পেজটা কোন ফ্রেমে লোড হয়েছে, তাহলে ও কোনোদিনই বার করতে পারবে না খুঁজে। এটা তো খুব ইম্পর্টেন্ট কথা, কেন কি প্রত্যেকটা সেগমেন্টের অনেকগুলো করে পেজ আছে, প্রত্যেকটা সেগমেন্টের এক একটা পেজ এক একটা ফ্রেম পেয়েছে, তো এটা কোনোভাবে তাকে ট্র্যাক ডাউন করে রাখতে হবে। তো যখন আমরা পেজিং স্কিম পড়ছিলাম, তো প্রত্যেকটা পেজ কোন কোন ফ্রেমে লোড হয়েছে তার জন্য ট্র্যাক ডাউন করার জন্য, ট্র্যাক ডাউনটা রেখে দেওয়ার জন্য আমরা পেজ ম্যাপ টেবিল ইউজ করছিলাম, বা পেজ টেবিলও বলতে পারি আমরা ইউজ করছিলাম। তো এখানে আমরা সেগমেন্টেশন যখন পড়লাম, আমরা দেখলাম সেগমেন্ট টেবিল ইউজ হচ্ছিল, তার কোন সেগমেন্টটা কোন লোকেশনে লোড হয়েছে, তার বেস অ্যাড্রেস এবং তার লিমিট, এই দুটো নিয়ে কিন্তু সেগমেন্টেশন তৈরি হয়েছিল, সেগমেন্টেশন টেবিল সেগমেন্ট টেবিল তৈরি হয়েছিল। তো এই ক্ষেত্রে কি হবে, কেন কি এখানে তুমি দেখো এখানে একটা সেগমেন্ট রয়েছে, সেগমেন্ট তো কম্পাইলার করে হার্ড ডিস্কে, তারপর আবার ওটা সেগমেন্টগুলোকে ব্রেক করলো পেজে, যেটা পেজ সাইজ ফ্রেম সাইজগুলো ইকুয়াল বলেই আমরা একটা পেজ, একটা সেগমেন্ট একটা পেজ আমরা লোড করতে পারছি এক একটা ফ্রেমের আমাদের মেন মেমোরির। তো অবভিয়াসলি এটা কিন্তু ট্র্যাক ডাউন করে রাখতে হবে। তো ট্র্যাক ডাউন, এই স্কিমে ট্র্যাক ডাউন করার জন্য আমাদের কাছে দুখানা ট্র্যাকিং টেবিল বলতে পারি ওএস কিন্তু মেনটেন করছে। একটা ট্র্যাকিং টেবিলের নাম আমরা ফার্স্ট দেখবো, যেটা কিনা সেগমেন্ট টেবিল। আমরা গতবার যে সেগমেন্ট টেবিলটা পড়েছিলাম, গত লেকচারে দেখেছিলাম যখন সেগমেন্টেশন শুধু ছিল, যেখানে কোনো পেজিং গল্প ছিল না, সেখানে কিন্তু সেই সেগমেন্ট টেবিলে কি থাকতো, থাকতো হচ্ছে আমাদের সেগমেন্টের বেস অ্যাড্রেস আর লিমিট। তাহলে আমাদের থাকতো হচ্ছে বেস অ্যাড্রেস থাকতো, আর থাকতো হচ্ছে লিমিট থাকতো। এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম সেগমেন্ট টেবিল কী করে তৈরি হয়েছিল। বাট এই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কি বললাম, এই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হবে। এই পেজিং উইথ সেগমেন্টেশন স্কিমে যে সেগমেন্ট টেবিলটা হবে, তার মধ্যে কি থাকবে বলে দিই। একটা ফিল্ড থাকবে যে তার লিমিট ফিল্ড কি রয়েছে, লিমিট বলে একটা ফিল্ড থাকবে, এবং তার সাথে সাথে কি থাকবে, পেজ টেবিলের অ্যাড্রেসটা থাকবে। কি বললাম, লিমিট থাকবে, আর থাকবে হচ্ছে পেজ টেবিলের অ্যাড্রেসটা। এই লিমিট আর অ্যাড্রেসটা কী জিনিস, আমরা জিনিসটাকে আরও ডিটেলসলে বলবো, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে সেগমেন্ট টেবিলের মধ্যে একটা এন্ট্রি রয়েছে লিমিট বলে, তো লিমিট মানে কি, আমার একটা সেগমেন্টের কতটা সাইজ, এই যে ধরে নাও সেগমেন্ট 0 সাইজ কতটা, ধরে নাও এই যে টোটাল প্রসেসর ধরে নাও 2 কেবির প্রসেস, আমি ধরলাম 2 কেবির প্রসেস, ঠিক আছে। তো ধরো সেগমেন্ট 0টার সাইজ হচ্ছে 512 বাইট। কি বললাম, 512 বাইট। তাহলে লিমিট কত হবে, 512 বাইট। মানে এক একটা সেগমেন্টের সাইজ কত, এটা লিমিটের ফিল্ডে আমরা এন্ট্রি করব। এবং তার সাথে কি লিখেছি, পেজ টেবিলের অ্যাড্রেস। ঠিক আছে, পেজ টেবিলের অ্যাড্রেস কথাটার মানে হচ্ছে, এবারে এটাকে ক্লিয়ার করার জন্য একটু ডিটেলস আমাদের বলতে হবে, বুঝতে হবে ব্যাপারটা, তাহলেই আমরা ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা মহিত্ব লাভ করব যদি এটা বুঝে যাই যে প্রত্যেকটি সেগমেন্টের যে কী হয়েছে, পেজে ডিভাইড হয়েছে। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সেগমেন্ট কিন্তু পেজে ডিভাইড হয়েছে। একদম সেগমেন্ট 0 মধ্যে পেজে ডিভাইড হয়েছে সেগমেন্ট 0টা, সেগমেন্ট 1 পেজে ডিভাইড হয়েছে, সেগমেন্ট 2 ডিভাইড হয়েছে, 3, 4 প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ডিভাইড হয়েছে। এই জন্য প্রত্যেকটি সেগমেন্টের ইন্ডিভিজুয়াল পেজ টেবিল থাকবে। কি বললাম, আমরা আগের পেজিংয়ে কি দেখেছিলাম, একটা প্রসেস পেজে ডিভাইড হচ্ছিল, তো সেই সূত্রে একটা প্রসেসের একটাই পেজ টেবিল ছিল। কিন্তু পেজিং উইথ সেগমেন্টেশন স্কিমটায় দেখছি যে যেহেতু আমাদের একটা প্রসেসের 5টা সেগমেন্ট, এখানে আমি করেছি এক্সাম্পলে, সেটা যাই হোক না কেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি, যে 5টা সেগমেন্ট করেছি, তো আমাদের প্রত্যেকটি সেগমেন্টের রেসপেক্টে একটা করে পেজ টেবিল থাকবে। তাহলে আমি ধরে নাও এইটা, এই যে পেজ টেবিলটা যে এখানে লিখেছি, এটা দিস ইজ দ্য পেজ টেবিল। পেজ টেবিলের মধ্যে কি থাকে যেটা তো অলরেডি আমরা জানি, আমরা এখানে জাস্ট এটা বোঝানোর জন্য বলেছি যে একটা পেজ নাম্বার থাকবে, এবং সেই পেজ নাম্বারটা কোন ফ্রেমে লোড হয়েছে সেই ফ্রেম নাম্বারটা থাকবে, ব্যাস এটুকু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এই পেজ টেবিলটা প্রত্যেকটি পেজের জন্য, সেগমেন্টের জন্য হবে। ধরে না এই পেজ টেবিলটা আমি ড্র করেছি সেগমেন্ট 0, ঠিক আছে, কার সেগমেন্ট 0 পেজ টেবিল এঁকেছি, এরকম কি হবে, সো এরকম কি হবে, ধরে নাও আমার এখানে যেহেতু আমি সেগমেন্ট 0টা রেখেছি, তো সেগমেন্ট 0-র পেজ টেবিল এরকম কিন্তু হতে পারে, আমাদের সেগমেন্ট 1-এরও পেজ টেবিল থাকতে পারে, ঠিক আছে। আমাদের সেগমেন্ট, আমি ছোটো করে তলার দিকে আঁকছি এই জায়গাটা, সেগমেন্ট 1-এরও পেজ টেবিল এরকম হতে পারে, এটা সেগমেন্ট 1-এর পেজ টেবিল, এরকম সেগমেন্ট 2-এর পেজ টেবিল থাকবে,
ঠিক আছে, সেগমেন্ট 2 এর পেজ টেবিল থাকবে, সেগমেন্ট 3 এর পেজ টেবিল থাকবে, সবার কিন্তু ইন্ডিভিজুয়াল পেজ টেবিল এখানে থাকবে। তাহলে কি বুঝলাম, যে এখানে প্রসেসগুলো আমরা সেগমেন্টে ডিভাইড করেছি এবং সেই সেগমেন্টগুলো কিসে ডিভাইড হয়েছে, পেজে ডিভাইড হয়েছে, যেহেতু ইন্ডিভিজুয়াল সেগমেন্টের মধ্যে পেজিং হয়েছে। তো প্রত্যেকটি পেজের সাইজ আর ফ্রেমের সাইজ যেহেতু ইকুয়াল, প্রত্যেকটি পেজ লোড হয়েছে ইন্ডিভিজুয়াল ফ্রেমে কিন্তু লোড হয়ে গেছে, মানে প্রসেস 0 সেগমেন্ট 0 প্রসেস 0 লোড হয়েছে ফ্রেম নাম্বার 0-তে। এই যে ফ্রেম নাম্বার 0-তে যে লোড হয়েছে সেগমেন্ট 0 প্রসেস 0, ঠিক আছে, এই সেগমেন্ট 0 প্রসেস পেজ 0 লোড হয়েছে ফ্রেম নাম্বার 0-তে। তো অবভিয়াসলি সেগমেন্ট 0-র যে পেজ টেবিলের মধ্যে আমাদের এন্ট্রিটা হবে হচ্ছে পেজ নাম্বার 0 লোড হয়েছে ফ্রেম নাম্বার 0-তে। তো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সেগমেন্ট 0-র পেজ টেবিল। সেরকম আমাদের যতগুলো সেগমেন্ট আছে না কেন, সবগুলো সেগমেন্টের ইন্ডিভিজুয়াল পেজ টেবিল কিন্তু আমাদের মেন মেমোরির মধ্যে কিন্তু থাকতেই হবে, কিছু করার নেই। আগে আমাদের পেজিং স্কিমে একটাই পেজ টেবিল থাকতো একটা প্রসেসের রেসপেক্টে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা প্রসেসের রেসপেক্টে অনেকগুলো পেজ টেবিল হতেই পারে। কতগুলো হবে উই ডোন্ট নো, যতগুলো সেগমেন্টে ডিভাইড হবে ততগুলো পেজ টেবিল কিন্তু হবে, যতগুলো সেগমেন্টে ডিভাইড হবে ততগুলো পেজ টেবিল কিন্তু এই পেজিং উইথ সেগমেন্টেশন স্কিমে দেখা যাবে। এইবার যেটা বললাম যে পেজ টেবিল অ্যাড্রেস, এই যে ফিল্ডটা রয়েছে সেগমেন্ট টেবিলের মধ্যে একটা কি রইলো, লিমিট রইলো। লিমিট মানে কি বলছে, প্রত্যেকটা সেগমেন্টের সাইজ কত, তো ওই লিমিট ফিল্ডে ওই এন্ট্রিটা আমরা করে দেবো। তাহলে লিমিট ফিল্ডের মধ্যে এন্ট্রিটা ধরে নাও, আমি যদি সেগমেন্ট 0 বলি, আমি এক্ষুনি বললাম 512 বাইট, তাহলে হচ্ছে লিমিট পোর্শনে থাকবে 512 বাইট, লিখে দিলাম। এবার পেজ টেবিল অ্যাড্রেসটা মানে কি, ধরে নাও বোঝাচ্ছি আমি, এই যে আমার যে S0-র যে পেজ টেবিলটা আমার কোনো একটি ফ্রেমে লোড হয়েছে, আমাদের তো অবভিয়াসলি যতগুলো পেজ টেবিল আছে না কেন সবই তো আমাদের ফ্রেমে লোড হবে। ধরে নাও কোনোভাবে আমাদের এই ফ্রেমটায় লোড হয়েছে, কি লোড হয়েছে, আমার যে এই সেগমেন্ট 0-র পেজ টেবিল, ঠিক আছে, সেগমেন্ট S0-র এখানে পিটি লিখবো, তাহলে বুঝতে পারবে যে পেজ টেবিলটা এই জায়গাটা লোড হয়েছে। তো নিশ্চয়ই এই জায়গাটা লোড হওয়া মানে কি, এর কিছু স্টার্টিং অ্যাড্রেস আছে। ধরে নিলাম লিঙ্ক লিস্টে অনেক সময় দেখেছিলাম মেমোরি ব্যাপারটা, ধরে নাও স্টার্টিং অ্যাড্রেসে 5,500, ঠিক আছে। তো কি হয়েছে 5,500, এই যে এই ব্লকটা স্টার্টিং অ্যাড্রেস, মানে এই ফ্রেমটা স্টার্টিং অ্যাড্রেস, ফ্রেমটা শুরু হয়েছে 5,500 থেকে গেছে কোথাও একটা। তো এই যে 5,500 এই যে স্টার্টিং অ্যাড্রেসটা এই পেজ টেবিলের, যেটা সেগমেন্ট 0-র পেজ টেবিলটা কন্টেন্ট করছে এই লোকেশনে, এই 5,500টা এই জায়গাটা থাকবে, মানে পেজ টেবিলের স্টার্টিং অ্যাড্রেসটা যেই ফ্রেমে লোড হবে তার যে স্টার্টিং অ্যাড্রেসটা এই জায়গায় এন্ট্রিটা এই করবে। তাহলে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা বলো তো, এই যে পেজ টেবিল একটা লিঙ্ক করে ধরে রয়েছে, ঠিক আছে। এই যে পেজ টেবিলের অ্যাড্রেস মানে হচ্ছে যে পেজ টেবিলটাকে লিঙ্ক করে ধরে রেখেছে। যে তাহলে কী কী বুঝলাম, তাহলে একটু সামারাইজেশন করি। আমাদের একটি প্রসেসকে আমরা সেগমেন্টে ডিভাইড করেছি, সেটা কম্পাইলার হার্ড ডিস্কে থাকাকালীন করে দিয়েছে। আবার তারপর যেহেতু আমরা পেজিং স্কিমটা অ্যাড করলাম, তাহলে কী হলো, প্রত্যেকটি সেগমেন্ট এক একটা পেজে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এবং কী কী স্কিম, কী কী আমাদের প্যারামিটার্স মাথায় রাখতে হচ্ছে, যে প্রত্যেকটি আমাদের পেজ সেগমেন্টের মধ্যে প্রত্যেকটি পেজ কিন্তু ফ্রেমের সাইজের সাথে ইকুয়াল হতে হবে। তাহলে কেন, প্রতিটি সেগমেন্টের যে পেজে ডিভাইড হয়েছে প্রত্যেকটি এক একটা গোটা পেজ কিন্তু এক একটা ফ্রেমে লোড হবে। তো সেই সূত্রে কেন এটা করলো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে বন্ধ করার জন্য, যেটা আমাদের সেগমেন্টেশনে হচ্ছিল। এটা এখানে আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কিন্তু আর একদমই নেই। তাহলে আমাদের কি হলো, প্রত্যেকটি সেগমেন্ট ডিভাইড হলো পেজে, এক একটা পেজ লোড হলো হচ্ছে এক একটা ফ্রেমে, ঠিক আছে। এইবার যে আমাদের সেগমেন্ট টেবিলের মধ্যে কী কী রয়েছে, একটা দুটো ফিল্ড রয়েছে, একটা কিনা লিমিট হোল্ড করছে, একটা হোল্ড করছে হচ্ছে পেজ টেবিলের অ্যাড্রেস। তো লিমিট কি বলছে, যে প্রত্যেকটি সেগমেন্টের কত সাইজ, এখানে লিমিটের এন্ট্রিতে আমরা এটা লিখবো। আর পেজ টেবিল অ্যাড্রেস মানে যেহেতু আমাদের প্রত্যেকটি সেগমেন্টের ইন্ডিভিজুয়াল পেজ টেবিল আছে, তো সেই পেজ টেবিলটা যখন আমার ফ্রেমে লোড হয় তার যে স্টার্টিং অ্যাড্রেসটা আমরা ওই পেজ টেবিলের অ্যাড্রেসে, ওই যে পেজ টেবিল অ্যাড্রেস যে পোর্শনটায় আছে ফিল্ডটার মধ্যে ওই স্টার্টিং অ্যাড্রেসের এন্ট্রিটা আমরা ওখানে করে দেবো। আর পেজ টেবিল তো আমরা অ্যাজ ইট ইজ জানি, যেটা আমরা আগেও পড়ে এসেছি, যেখানে প্রত্যেকটি পেজ নাম্বারের রেসপেক্টে কী আছে, একটা করে ফ্রেম নাম্বারের এন্ট্রি, মানে সেগমেন্ট 0-র যেহেতু ইন্ডিভিজুয়াল পেজ টেবিল 1, 2 যতগুলো সেগমেন্ট তাদের ইন্ডিভিজুয়াল পেজ টেবিল আছে, তো প্রত্যেকটি সেগমেন্টের যে ইন্ডিভিজুয়াল একটা সেগমেন্ট তো পেজে ব্রেকডাউন হলো, পেজ 0, পেজ 1, পেজ 2 একটা সেগমেন্টে ব্রেকডাউন হয়েছে। তো প্রত্যেকটি সেগমেন্টের পেজ কোন কোন ফ্রেমে লোড হয়েছে তো তার এন্ট্রিটা কে রাখছে,
এই পেজ টেবিলের মধ্যে আমরা রাখছি, মানে পেজ নাম্বারের রেসপেক্টে ফ্রেম নাম্বারের এন্ট্রিটা রাখছি। কিন্তু এই পেজ টেবিলটা কিন্তু প্রত্যেকটি সেগমেন্টের জন্য কিন্তু এখানে হবে, যেটা কিনা আমরা নর্মাল পেজিং স্কিমে কি দেখেছিলাম, একটা প্রসেস যত পেজে ডিভাইড হয় তার জন্য একটাই পেজ টেবিল হয়। বাট সেগমেন্টেশন উই পেজিং উইথ সেগমেন্টেশন স্কিমে যতগুলো সেগমেন্ট হবে তার রেসপেক্টে কিন্তু একটা করে কিন্তু পেজ টেবিল কিন্তু হবেই হবে। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে বেসিক গল্পের আমার যে আউটলেয়ারটা, যে কিভাবে আমাদের ট্র্যাক ডাউনটা রাখলাম, যে যখনই কোন পেজ কোন ফ্রেমে লোড হয়ে যায় তার ট্র্যাকিং না রাখলে তো কোনোভাবেই তো পরবর্তীকালে ওটাকে খুঁজে বার করতে পারবে না। যখন ওএস সিপিইউ যখন ডিমান্ড করবে তার লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দেবে, তার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে হবে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কোনোদিনই তাকে খুঁজে পাবে না। তো সেই সূত্রে আমাদের এই ট্র্যাক ডাউন স্কিম মানে দুটো টেবিল মেনটেন করছে, একটা সেগমেন্ট টেবিল একটা পেজ টেবিল। তো পেজ টেবিল একটা না, পেজ টেবিল অনেকগুলো হবে, সেগমেন্ট টেবিল একটাই হবে। প্রত্যেকটা প্রসেসের রেসপেক্টে কিন্তু একটা করেই সেগমেন্ট টেবিল হবে। বাট প্রত্যেক যতগুলো, এটা তোমাকে যদি বলা হয় যে কতগুলো স্যার পেজ টেবিল হবে, যতগুলো সেগমেন্ট ততগুলো পেজ টেবিল, মানে এটা তুমি এইভাবে বলতে পারো যে যতগুলো এন্ট্রি হবে সেগমেন্ট টেবিলে ততগুলো কিন্তু পেজ টেবিল তৈরি হবে। ঠিক আছে, যতগুলো এন্ট্রি মানে যতগুলো সেগমেন্ট ততগুলো পেজ টেবিল, মাথায় রাখবে এটা। ঠিক আছে, এবার এক একটা পেজ টেবিলে কতগুলো এন্ট্রি সেটা কোনোভাবে আমরা ক্যালকুলেট করলে হিসাব মতন যদি সাইজ বলে দেওয়া হয় তাহলে সেটা বুঝতে পারবো। ওইভাবে তো ডাইরেক্টলি বলতে পারবো না হিসাব মতন কতগুলো হবে। বাট এইটুকু মাথায় রাখলাম যে প্রত্যেকটি সেগমেন্টের জন্য একটা করে কিন্তু পেজ টেবিল আছে। এইটুকু আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এইবার মাথায় রাখবে প্রত্যেকটি এই যে সেগমেন্ট টেবিল আমাদের এই যে সেগমেন্ট টেবিলের যে বেস অ্যাড্রেসটা আমরা কোথায় স্টোর করি, অবভিয়াসলি সেগমেন্ট টেবিলটাও তো আমাদের র্যামে লোড করাতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ার যে সেগমেন্ট টেবিলটা যেটা আছে সেটাও কিন্তু আমাকে কোনোভাবে র্যামে লোড করাতে হবে সব জিনিসই। এই যে পেজ টেবিলটাও প্রত্যেকটি সেগমেন্টের জন্য যে এক একটা করে পেজ টেবিল, এগুলো সব কোথায় যাবে, আমাদের কিন্তু ফ্রেমে লোড হবে। সেই সূত্রে আমাদের যে সেগমেন্ট টেবিলটাও কোথায় যাবে, আমাদের কিন্তু র্যামে লোড হবেই হবে। ঠিক আছে, সেগমেন্ট টেবিলটাও কিন্তু র্যামে কোনোভাবে কোনো লোকেশন পেলে লোড হবে। তো এই যে যেখানে এই যে পেলাম যে এই ধরে নাও এই সেগমেন্ট টেবিলটা আমার, এটা হচ্ছে প্রসেস 1-এর সেগমেন্ট টেবিল, ধরে নাও এটা যে এস টেবিল। তো এটা কোথায় লোড হয়েছে, লোড হয়েছে ধরে নাও কোন একটি ফাঁকা ফ্রেমে লোড হয়েছে, যার স্টার্টিং অ্যাড্রেসটা ধরে নাও এখানে কিছু নাহলে 2000 আছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, তার স্টার্টিং অ্যাড্রেস, এই ফ্রেমটা স্টার্টিং অ্যাড্রেস কত, 2000। এই 2000 মানে এটা হচ্ছে বলে বেস অ্যাড্রেস। কি বললাম, এই সেগমেন্ট টেবিলটা স্টার্টিং অ্যাড্রেসকে বলা হয় বেস অ্যাড্রেস। সো এই বেস অ্যাড্রেসটা কোথায় গিয়ে স্টোর হবে, স্টোর হবে হচ্ছে এসটিবিআর। গতদিন যখন আমরা সেগমেন্টেশন পড়েছিলাম আমরা এখানে এসটিবিআর এর কনসেপ্ট পড়েছিলাম, যেটাকে বলা হয় সেগমেন্ট টেবিল বেস অ্যাড্রেস। ঠিক আছে, সেগমেন্ট টেবিল বেস অ্যাড্রেসের মধ্যে এটা একটা রেজিস্টার। সেগমেন্ট টেবিল বেস আর মানে রেজিস্টার, অ্যাড্রেস না। অ্যাকচুয়ালি এর মধ্যে অ্যাড্রেসই স্টোর করি বলে বললাম। সেগমেন্ট টেবিল বেস রেজিস্টার, এটা একটা ওয়ান কাইন্ড অফ রেজিস্টার যেটা সিপিইউ মেনটেন করছে। তো সেই রেজিস্টার্সের মধ্যে আমরা কি রাখবো, সেগমেন্টটা যেখানে সেগমেন্ট টেবিলটা যেই ফ্রেমে লোড হয়েছে সেই, বা বলে দিতে পারি যে সেগমেন্ট টেবিলটার যখন আমরা র্যামে লোড করাই তার যে স্টার্টিং অ্যাড্রেসটাকেই বলা হয় বেস অ্যাড্রেস, এবং সেই বেস অ্যাড্রেসটা কোথায় থাকে, এসটিবিআর এর মধ্যে কিন্তু থাকে। এটা কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার কনসেপ্টগুলো আমরা করে নিলাম। ঠিক আছে, এইবার আমরা গত লেকচারে দেখেছিলাম যে সেগমেন্টেশনের যখন রেসপেক্টে যখন সিপিইউ যখন তার লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে তখন সেই লজিক্যাল অ্যাড্রেসটা আমরা সেগমেন্টেশনে কীভাবে বুঝি হচ্ছে এস আর ডি। এসটা কী ছিল, গত লেকচারের গল্প বলছি, যেখানে কিনা শুধু সেগমেন্টেশন স্কিম যখন ইউজ হচ্ছিল তখন কিন্তু লজিক্যাল অ্যাড্রেসটা দুভাগে ভাগ হচ্ছিল। একটাকে বলা হচ্ছে সেগমেন্টের বেস অ্যাড্রেস বা সেগমেন্ট নাম্বার বলতে পারি, আর ডিটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বা সেগমেন্ট অফসেট বলতে পারি, বা সাইজ অফ দ্য সেগমেন্ট বলতে পারতাম। মানে একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার বা বেস অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, আর ডি হচ্ছে সাইজ অফ দ্য সেগমেন্ট। এই দুটো জিনিস কিন্তু সিপিইউ মানে এই দুটো ভাগে ভাগ হচ্ছিল, লজিক্যাল অ্যাড্রেসটা ডিভাইড হচ্ছিল এই দুটো পোর্শন। বাট এই ক্ষেত্রে মানে পেজিং উইথ সেগমেন্টেশন ক্ষেত্রে কি হয়ে গেল, এই অ্যাড্রেসটা যখন সিপিইউ ধরে নাও যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে তখন কিন্তু দুভাগে না 3 ভাগে ভাগ হবে। ডি বলে কোনো গল্প থাকবে না, ডিটাকে আমরা ফার্দার স্প্লিট করছি। কি করছি, ডিটাকে মানে আমাদের যে ডিসপ্লেসমেন্টটা ছিল বা সেগমেন্ট অফসেটটাকে আমরা কি করছি, দুভাগে ব্রেকডাউন করছি। একটা হচ্ছে পেজ নাম্বার আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি যা ব্রেক করলো, পেজ নাম্বার মানে গল্পটা কীরকম হবে, প্রথমে আমাদের যখন সেগমেন্টটা
যে কোনো আমাদের যখন সেগমেন্ট বলে দেওয়া থাকবে, প্রথমে কোথায় যাবে, এই সেগমেন্টের বেস অ্যাড্রেস, যেটা আমরা পরবর্তীকালে একটা ছবিতে দেখবো যে কীভাবে লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করা হয়, অবভিয়াসলি দেখবো। তো সেই সূত্রে ওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কীভাবে হতো। কেন একটা জিনিস এখানে মাথায় রাখবো, এখানে আমাদের যখন ইন্ডিভিজুয়াল যে ফ্রেমটাকে খুঁজতে হবে, মানে হিসাব মতন মেন মেমোরিতে কোথায় ডেটা লোড আছে, সেই সূত্রে কোথায় কোথায় আমাদের যেতে হবে। প্রথমে আমাদের সেগমেন্ট টেবিলে আসতে হবে, যদি নর্মালি ভাবে, যদি অঙ্কটা ছবি ছাড়াই যদি ভাবতে যাই তাহলে কীরকম হবে, আমাদের প্রথমে হচ্ছে সেগমেন্ট টেবিলে আসতে হবে। সেগমেন্ট টেবিল থেকে খুঁজতে হবে যে কার কথা বলছে, সেখান থেকে কোথায় যাব আমরা, সেখান থেকে যাব হচ্ছে আমাদের পেজ টেবিলে যেতে হবে। পেজ টেবিলে গিয়ে খুঁজতে হবে যে ওই পেজ নাম্বারটার রেসপেক্টে কোন ফ্রেম নাম্বার আছে, তো সেখান থেকে কোথায় যেতে হবে, আমাদের মেমোরিতে যেতে হবে। তাহলে তিনটে ভায়া আসছে, দেখতে পাচ্ছ জিনিসটা। প্রথমে সেগমেন্ট টেবিলে আসলো, ওখান থেকে দেখো সেগমেন্ট টেবিলে না আসলে কখনোই আমি সেখান থেকে তার কোন সেগমেন্টের গল্প বলছে সেটা কিন্তু খুঁজে পাবো না। এস ডিনোট করছে সেই সেগমেন্ট নাম্বারটাই, যে কোন সেগমেন্ট না কোন সেগমেন্টের কথা বলা হয়েছে। তো সেই সেগমেন্টের আগে এন্ট্রিতে যাব, সেখান থেকে তার পেজ ম্যাপ টেবিলের অ্যাড্রেস পাবো, সেই পেজ ম্যাপ টেবিলে গেলাম বা পেজ টেবিলে গেলাম, সেখান থেকে তার ফ্রেম নাম্বার পাবো, সেই ফ্রেম নাম্বার থেকে আমরা সেই মেন মেমোরিতে গিয়ে সেখান থেকে কোন ওই ফ্রেমের মধ্যে কোন পজিশনে আছে। ফ্রেমের তো মধ্যে তো অনেকগুলো বাইট থাকে, একটা বাইট, একটা ফ্রেমের মধ্যে মাল্টিপল বাইট থাকে, যেটা আমরা অলরেডি অঙ্ক করে দেখেছি আমাদের পেজিংয়ের রেসপেক্টে। তো ওই ফ্রেমের মধ্যে কোন বাইটটায় আছে সেখান থেকে তুলে আমি সিপিইউকে দেবো। তো এই জন্য দেখো তিনখানা আমাদের কিন্তু স্লটে ব্রেকডাউন হলো। একটা হচ্ছে সেগমেন্ট টেবিলকে খোঁজার জন্য, একটা হচ্ছে পেজ টেবিলকে খোঁজার জন্য, একটা হচ্ছে আমার ফ্রেম মেন মেমোরির ফ্রেমের মধ্যে খোঁজার জন্য। এই জন্য আমাদের তিনটে পোর্শন হয়, একটা এস, একটা পিএনও, একটা ডি। তার মানে আমরা যদি এটাকে নর্মালি এভাবে লিখি, তো এরকম আমাদের একটা লজিক্যাল অ্যাড্রেসটাকে তিন ভাগে ডিভাইড করলাম, কিসে কিসে, একটা হচ্ছে এস মানে সেগমেন্ট নাম্বার দেবে, একটা হচ্ছে পি এটা যে পেজ নাম্বার দেবে, আর একটা যে ডি যেটা ফ্রেমের মধ্যে, একটা ফ্রেমে পৌঁছানোর পর যে কোন একটা ফ্রেমের মধ্যে তো অনেকগুলো বাইট আছে, কোন বাইটে অ্যাকচুয়ালি ডেটাটা চাইছে, মানে কোন বাইটের জিনিসটার সিপিইউ চাইছে, তাহলে সেটা ডি বোঝাচ্ছে। তাহলে মাথায় রাখলাম যে কি করে লজিক্যাল অ্যাড্রেস কিন্তু আমাদের তিন ভাগে ভাগ হয়ে গেল। আগে যখন সেগমেন্টেশন করছিলাম সেটা দুভাগে হচ্ছিল, একটা সেগমেন্টের নাম্বার ছিল এবং তার সত্ত্বেও হচ্ছে তার বেস অ্যাড্রেস বা সেগমেন্টের বেস অ্যাড্রেস, আর একটা লিমিট দিত। মানে সেগমেন্টে প্রথমে গেলাম, যারা সেগমেন্টেশন না দেখে সেখানে দেখছো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। সেগমেন্টেশনটা প্রথমে পুরো বেস কমপ্লিট কনসেপ্টটাই ক্লিয়ার থাকলে এটাকে আরও ক্লিয়ার হবে তোমাদের। তো প্রথমে সেগমেন্ট নাম্বার তুললাম, তারপর সেগমেন্ট নাম্বার থেকে আমরা আগের বার দেখছিলাম সেগমেন্টের সঙ্গে আমাদের ডিসপ্লেসমেন্ট থাকতো, কিন্তু এবার কিন্তু না, এবার তিনটে যেহেতু ভায়া আমরা সার্চিং করছি, প্রথমে সেগমেন্ট টেবিল, তারপরে পেজ টেবিল, তারপরে হচ্ছে মেন মেমোরিতে গিয়ে ফ্রেমের মধ্যে খুঁজছি। এই সূত্রে তিনখানা পোর্শনে কিন্তু ডিভাইড হয়ে গেল। তো এবার আমরা দেখবো যে হার্ডওয়্যার আর্কিটেকচার বা অ্যাকচুয়ালি কী করে সিপিইউ কীভাবে তার লজিক্যাল অ্যাড্রেস থেকে এমএমইউ কী করে তার ফিজিক্যাল অ্যাড্রেস হয়, এবং উইথ দ্য ব্লক ডায়াগ্রাম। এটা কিন্তু পরীক্ষা ইউনিভার্সিটি লেভেল পরীক্ষা কিন্তু খুবই দেয়, এটা নিয়ে কোনো কথা না। চলে আসি আমরা সেই ব্লক ডায়াগ্রামটা দেখিনি কীভাবে সেটার কাজ হচ্ছে। তো কি হলো, ফার্স্ট আমরা গত একটু জিনিস জানি, সেগমেন্টেশন করেছিলাম। তো সেগমেন্টেশন যখন সিপিইউ যখন কোনো লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, ঠিক আছে, তো সেখানে কি কি থাকে অ্যাকচুয়ালি যখন সেগমেন্টেশন স্কিমে আমি যাই, সেখানে থাকে হচ্ছে একটা থাকে হচ্ছে এস মানে যেটা দেখ না সেগমেন্ট নাম্বার, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে কোথায়, মানে কত কোন পজিশনে আমি ডেটার মানে কোন পজিশনের ডেটাটা আমি তুলতে চাইছি, মানে আমাদের ব্লকটা। ডিসপ্লেসমেন্ট মানে ব্লকটা, মানে একটা সেগমেন্ট তো ব্লকে ভাগ হয়, যে একটা সেগমেন্টের লিমিট যেটাকে বলা হয় ওই লিমিটটা, মানে আমার প্রত্যেক ধরো আমি যেটা আগের এক্সাম্পল বললাম 512 বাইট একটা সেগমেন্ট, তাহলে যদি কখনো সিপিইউ এখানে ডিমান্ড করে 612 বাইট, তাহলে কি এটা কি পসিবল? আমার সেগমেন্টের সাইজই তো 512, মানে তোমাকে যা খুঁজতে হবে এই 512 মধ্যেই খুঁজতে হবে। তো সেই সূত্রে ইট ইজ নট আস ভ্যালিড। তাই সূত্রে ডিটা বোঝাচ্ছে সেই 512টা মানে ডিসপ্লেসমেন্ট একটা সেগমেন্টের সাইজটা কত, ঠিক আছে। তো ফার্স্ট কী হলো, আমাদের কি কোথায় কী করি, এই সেগমেন্টটা যে নাম্বারটা সিপিইউ জেনারেট করেছে তার সাথে আমি কী করি, আমি যেটা বলেছিলাম এসটিবিআর মানে আমাদের সেগমেন্ট রেজিস্টার, মানে সেগমেন্ট বেস রেজিস্টারের মধ্যে ভ্যালুটার সাথে যোগ করব। এটা গত আমরা সেগমেন্টেশনেও দেখেছিলাম যে আমাদের যে সেগমেন্ট নাম্বারটা সিপিইউ জেনারেট করে সেটাকে আমরা এসটিবিআর এর মধ্যে যে ভ্যালুটা থাকে তার সাথে যোগ করি। যোগ করে আমি অ্যাকচুয়ালি কী পাই, আমার যে সেগমেন্ট টেবিলের কোন লোকেশনটাকে অ্যাক্সেস করার কথা বলছে সেটাকে জানতে পারি। বুঝতে পেরেছি কি হলো, যদি আমি আমার এই এসটিবিআর যে রেজিস্টারটা আছে তার মধ্যে যে সেগমেন্টের বেস রেজিস্টার বলা হয়, মানে সেগমেন্টের যে আমি এক্ষুনি বললাম যে সেগমেন্টটা যেখানে লোড হচ্ছে তার বেস অ্যাড্রেস, সেই বেস অ্যাড্রেসের সাথে যোগ হলো কি সিপিইউ যেটা
জেনারেট করেছে, যে সেগমেন্টের কথা জেনারেট করেছে, মানে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে তার মধ্যে যে সেগমেন্টটা গল্পটা বুঝছি আমি, ও দুটোকে যোগ করলাম, যোগ করে কি পেলাম, সেগমেন্ট টেবিলের অ্যাকচুয়াল লোকেশনটা পেলাম। এবার সেগমেন্ট টেবিলের অ্যাকচুয়াল যখন লোকেশনটা পেলাম, সেখান থেকে তার কি পেয়ে যাচ্ছি, সাইজ পাচ্ছি, লিমিট মানে সেই সাইজের গল্প বলছে, মানে একটা ওই সেগমেন্টটার সাইজ কত এখানে লেখা আছে। আর কি পাচ্ছি, তার পেজ ম্যাপ টেবিলের অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে, যেটা আমরা গত এক্ষুনি দেখলাম যে একটা সেগমেন্ট টেবিলের মধ্যে কী থাকে, সেই সেগমেন্ট, যেই সেগমেন্টটা সিপিইউ দরকার দরকারের কথা বলছে, তার সাইজ এবং তার পেজ টেবিলের অ্যাড্রেসটা থাকে। ব্যাস এইটুকু জিনিস বুঝে গেলাম, কোনো অসুবিধা নেই। তো আমাদের ফার্স্ট স্টেপ কী করতে হবে, এই সেগমেন্ট টেবিলে এসে যেই ডিটা আমাকে সিপিইউ ডিমান্ড করেছে, চেক করতে হবে যে লিমিটের থেকে ছোট না বড়। যদি বড় হয়ে যায়, মানে আমার যে ডিমান্ড যে সাইজটা বলা, যেরকম 612 গল্প বললাম, আমার ডিমান্ড সাইজ 612, তো 612 তো আমাদের কোনো লোকেশনই নেই, যা আছে 512 মধ্যেই আছে, 0 থেকে 512 আমাদের সাইজ, 512 ধরে নাও তোমার সাইজ দেওয়া, তা 512 বেশি কখনো হতে পারে? ডিমান্ড করলে কী হয়, আমি কী করে দেবো? 512 মধ্যে তো অপশান নেই আমার যা সাইজ হচ্ছে উইদিন 512, আমাদের 512-এর বেশি নেই। তো প্রথমে আমাদের এই চেকিংটা করতে হয়। কি চেকিং করলাম, যে এই ডি ওখান থেকে যেটা সিপিইউ জেনারেট করে তার থেকে কি এল, এই যে লিমিট মানে এল কথা বলছে, এটা কি ছোট না বড়। যদি বড় হয়ে যায়, ঠিক আছে, যদি ডিএস সাইজ কোনোভাবে যদি বড় হয়ে যায়, তো আমি কি করব, ট্র্যাপ জেনারেট করে দেবো। ট্র্যাপ কথাটার মানে হচ্ছে এরার, এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল না, ঠিক আছে। ট্র্যাপ যদি বড় হয়ে যায়, ডিএস সাইজ বড়, এলএস সাইজ ছোট হয়ে গেল, তাহলে কি করবো, আমি ট্র্যাপ জেনারেট করে দেবো, এই অ্যাড্রেসটা ভ্যালিড অ্যাড্রেস না, আমরা এটাতে কোনো কাজ করতে পারবো না। যদি ভ্যালিড হয়ে যায়, মানে যে ছোট, ধরে নাও 512 আমার সাইজ অফ দ্য, আমাদের লিমিটেড সাইজ হচ্ছে 512, ঠিক আছে, 512 হচ্ছে লিমিটেড সাইজ, কিন্তু আমাদের সিপিইউ ডিমান্ডেড অ্যাড্রেসের মধ্যে বলছে 320 দরকার। তা হ্যাঁ ঠিক আছে, 320 তো হতেই পারে, কোনো অসুবিধা নেই, ছোটো ওটার থেকে আমি ওটাকে অ্যাকসেপ্ট করবো, মানে এই 320টা অ্যাকসেপ্টেড, ঠিক আছে। যদি অ্যাকসেপ্ট হয়, মানে ইয়েস যদি হয়, তাহলে কি হবে, এই যে ডিটাকে ফার্দার ব্রেকডাউন, যেটা এক্ষুনি বললাম, এই যে ডিটাকে ফার্দার ব্রেকডাউন কিসে হবে, একটা হচ্ছে পেজ নাম্বার আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এক্ষুনি বললাম পেজ নাম্বারে আর কিসে ডিসপ্লেসমেন্ট হবে, আর পেজ নাম্বার আর তার ডিসপ্লেসমেন্ট বা পেজ অফসেট বলতে পারি, সেটাতে আমাদের ডিভাইড হলো। এবার এই পেজ নাম্বারের যে পোর্শনটা আছে, সেটা যোগ কার সাথে হচ্ছে, আমার যে এই যে পেজ ম্যাপের যে বেস টেবিলটা আমি করেছি, এই পিএমটি বেস মানে যে পেজ ম্যাপ টেবিলের যে বেস অ্যাড্রেসটা, আমরা বললাম না যে লিমিটের সাথে আমরা কি স্টোর করছি, তার পেজ ম্যাপ, ওই সেগমেন্টের যে পেজ ম্যাপ টেবিলের বেস অ্যাড্রেসটা, তো পেজ ম্যাপ টেবিলের বেস অ্যাড্রেসের সাথে যোগ করছি হচ্ছে এইখানকার যে পিটা আমি পাচ্ছি, এই ডিসপ্লেসমেন্ট, এই ডিটা যখন আমাদের স্যাটিসফাই হচ্ছে, ডিটা আবার ব্রেকডাউন হচ্ছে, এখান থেকে যে পিটা পাচ্ছি, ঠিক আছে, তার মানে এক্স্যাক্ট লোকেশনটা পাওয়ার জন্য, ঠিক আছে। এই দুটোকে যোগ করলে কি পাবো, আমি অ্যাকচুয়ালি এই পেজ ম্যাপ, আমার যে পেজ ম্যাপ টেবিলের এক্স্যাক্ট লোকেশনটা পাবো। কিন্তু এই দুটোকে যোগ কেন করছি বলো তো, আমার বেস অ্যাড্রেস মানে আমাদের পেজ ম্যাপ টেবিল, তো ধরে নাও একটা অ্যাজাম্পশনের কথা বলছি, পেজ ম্যাপ টেবিল রাখা হয়েছে, সেগমেন্ট ধরে নাও একটা সেগমেন্ট 0 ডিমান্ড করছে কোনোভাবে, আমি বলছি এক্সাম্পল বললাম, সেগমেন্ট 0 ডিমান্ড করছে, আর সেগমেন্ট 0-র পেজ ম্যাপ টেবিলটা রাখা হয়েছে 3000 লোকেশন থেকে রাখা হয়েছে। তো 3000 লোকেশন তো কি পুরোটা খুঁজবো না, এখান থেকে ধরে নাও কোনোভাবে আমার একটা যে জেনারেটটা হলো, সেটা ধরে নাও 20, মানে এই পিটা ইন্ডিকেট করছে 20, ঠিক আছে, কি ইন্ডিকেট করছে, 20 ইন্ডিকেট করছে। তাহলে কি হলো, 3000 প্লাস 20 করলে কত হবে, তাহলে অ্যাকচুয়ালি যেই ফ্রেমটার আমি ডিমান্ড করছে, এটা হচ্ছে 3020-তে আছে, ঠিক আছে। মেমোরি লোকেশন কিসে আছে, 3020, আমাদের যে পেজ ম্যাপ টেবিলটাও তো র্যামেই রয়েছে, তো র্যামের পেজ ওই ফ্রেমটার মধ্যে রয়েছে পুরো পেজ ম্যাপ টেবিলটা, ওই ফ্রেমের 3020 লোকেশনে চলে যাব, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি তো পেজ ম্যাপ টেবিলের 3020 কথাটার মানে হচ্ছে যে আমাদের তো যেহেতু সবটাই আমাদের একটা ফ্রেমের মধ্যে আছে, মানে এইটাও, এই পুরো পেজ ম্যাপ টেবিলটাও কিন্তু একটা কোনো ফ্রেমে লোড, যেটা অলরেডি বললাম, ঠিক আছে। তো এর অ্যাকচুয়াল লোকেশনটা আমরা কীভাবে পেলাম, পেজ ম্যাপ টেবিলের বেস অ্যাড্রেস প্লাস এখানে যে পিটা যে আসলো, দুটোকে যোগ করে আমরা অ্যাকচুয়াল লোকেশনটা পেলাম, যেই ফ্রেমটার ডিমান্ড সিপিইউ করছে, ঠিক আছে। যেই ফ্রেমটার ডিমান্ড বলবো না, এখানে ফ্রেম নাম্বারটা রয়েছে, ঠিক আছে। পেজ ম্যাপ টেবিলে কি থাকে, ফ্রেম নাম্বারটা রয়েছে, এবার এখান থেকে ফ্রেম নাম্বারটা তুলে এখানে রাখলাম, এবং তার সাথে এবার তুলে রাখলাম অ্যাকচুয়ালি মানে হচ্ছে ফ্রেম, আর এখান থেকে ডিসপ্লেসমেন্ট, ডি ড্যাশ মানে এটা ফ্রেমের কতটা ডিসপ্লেসমেন্ট, মানে ফ্রেম তো আমার তো অবভিয়াসলি জানি যে একটা লোকেশন থেকে লোকেশনের মধ্যে ফ্রেম রেঞ্জ ভ্যারি করছে, তো তার মধ্যে কোন বাইটটা সিপিইউ দরকার, ঠিক আছে। এই যে ধরো এই বাইটটাকে সিপিইউ নিড,
ঠিক আছে, তার জন্য আমরা কী করলাম, যে এক্স্যাক্ট ফ্রেম নাম্বারটা পেলাম কোথা থেকে, পেজ টেবিল থেকে, তাহলে আমি এই ফ্রেমটার মধ্যে চলে গেলাম। তো এই ফ্রেমের কোন বাইটটাকে দরকার, এই ধরে নাও এই বাইটটাকে দরকার, বাদ বাকিগুলো দরকার নেই। তাহলে এই বাইটটাকে দেওয়ার জন্য আমাদের কী লাগবে, এই ডিটা লাগবে। এই ডিটা দিয়ে আমরা সেই বাইটটায় আমরা চলে যাব, সেই এক্স্যাক্ট বাইটটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম সেই পেজ টেবিলের গল্পতে 3 থেকে 9 কী করে কনভার্ট করলাম। তো সব কিছুর আমরা এক্সাম্পল আমরা দেখেছি, ঠিক আছে, মানে একদম অঙ্ক করে করে দেখেছি কী করে চলে যাচ্ছে। বাট এখানে আমরা জাস্ট আমাদের এই যেটুকু জিনিসটাই বুঝে নিলাম, আর ম্যাথামেটিক্যালি কোনো ডাইরেক্ট কোনো এক্সাম্পল আমরা দেখলাম না। বাট জাস্ট এই সার্কিট বলবো না, এটা হচ্ছে হার্ডওয়্যার লেআউট বলতে পারি, আর্কিটেকচার বলতে পারি, যে এটা কীভাবে কাজ হলো। তাহলে আরেকবার টুকু নিয়ে সামারাইজ করে দিয়ে টপিকটাকে ক্লোজ ডাউন করে দিই। এটাই আমাদের সেগমেন্টেশন বলতে গেলে স্কিমের আমাদের লাস্ট টপিকের মধ্যে ছিল। তো প্রথমে আমাদের কী হলো, ফার্স্ট আমাদের কী হলো, যে আমাদের সিপিইউ থেকে আমাদের লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হলো, সেটা দুভাগে ভাগ হলো, একটা সেগমেন্ট নাম্বার, একটা ডিসপ্লেসমেন্ট। তো সেগমেন্ট নাম্বারের সাথে কার যোগ হলো, এসটিবিআর, মানে আমাদের সেগমেন্ট বেস রেজিস্টারের মধ্যে আমাদের যে কোনো সেগমেন্টের যখন আমরা ফ্রেমে লোড হয়, সব কিছুই ফ্রেমে লোড হয়, বারবার বলছি। তো ফ্রেমে লোড হওয়া মানেটা কি, তোমার ফ্রেমের যখন লোড হয়েছে তার যে স্টার্টিং অ্যাড্রেসটাই এই এসটিবিআর এর মধ্যে আছে। তো এস এর ভ্যালু আর এসটিবিআর এর ভ্যালু যখন যোগ হলো, তখন আমরা কি পেলাম, আমরা একটা লিমিট, আমরা সেগমেন্ট টেবিলে কোন লোকেশনে যেতে হবে সেই জিনিসটা পেয়ে গেলাম। তো যখন আমরা সেই জায়গাটায় চলে গেলাম, সেগমেন্ট টেবিলে যে জায়গাটা দরকার সেই জায়গাটায় চলে গেলাম কোনোভাবে, ধরে নাও আমি এখানে পৌঁছে গেছি, কোনোভাবে এই সেগমেন্ট টেবিলের জায়গাটায় পৌঁছে গেছি। তো যাওয়ার পর এখান থেকে দুটো জিনিস পাবো, একটা পাবো লিমিট পেয়ে যাব, আর তার সাথে কী পাবো, তার পেজ টেবিলের বেস অ্যাড্রেসটা পেয়ে গেলাম। কী পেলাম, পেজ ম্যাপ টেবিলের বেস অ্যাড্রেস। তা লিমিটের সঙ্গে প্রথম কাজ করব, আমরা চেক করে নিলাম লিমিটের সঙ্গে কী চেক করলাম, যে আমাদের যেই লিমিটটা আমার সেই সেগমেন্টটা তার থেকে বড় কি, তার ডি বলতে গেলে কি আমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, আমার যে সেগমেন্টের ডিসপ্লেসমেন্ট যেটা কিনা তার সিপিইউ লজিক্যাল অ্যাড্রেসে ডিমান্ড করেছে, তার কিছু পোর্শন ডিসপ্লেসমেন্টকে আইডেন্টিফাই করছে। তো চেক করলাম যে ওর থেকে ছোট না বড়। যদি আমার ডিএস সাইজ কোনোভাবে বড় হয়ে যায় আমার এর থেকে, মানে আমার যেটা লিমিটের থেকে, তাহলে কি হয়ে যাবে, এখানে আমাকে সিম্পল বলে দেবো যে ট্র্যাপ জেনারেট হবে। কেন কি, আমরা কখনোই 512 হচ্ছে আমার লিমিটেশন, মানে সেগমেন্টের লিমিটেশন 512, তার থেকে বড় কোনোদিনই আমি ডিমান্ড করতে পারবো না। তো সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আমাকে এখানে একটা ট্র্যাপ মানে বা এরার জেনারেট হয়ে যাবে, বলে দেবে যে সিপিইউকে বলে দেওয়া হবে যে এরকম আমরা করতে পারবো না, কেন কি আমাদের অতটা সাইজ অ্যাভেলেবেলই নেই। আর যদি এটার উল্টো হয়, মানে না ঠিক আছে, মানে 320 জেনারেট করে ধরে নাও, এক্সাম্পলে বললাম, যেটা কিনা লেস দ্যান 512, তাহলে কি হবে, এই ফার্দার 320কে ডিভাইড হবে। অ্যাকচুয়ালি বাইনারিতে আমি হয় এইগুলো অলরেডি আমরা দেখে এসেছি, সব কিছু বাইনারিতে হচ্ছে, বাট আমি বোঝানোর জন্য বলছি যে ফার্দার ডিভাইড হবে কিসে, পেজ নাম্বার এবং তার ডিসপ্লেসমেন্টে ডিভাইড হবে। এবার পেজ নাম্বারটাতে কি হবে, সিম্পল অ্যাড হবে। পেজ নাম্বারটা পাওয়া মানেই কিন্তু পেজ টেবিলে চলে যাবে না, পেজ নাম্বার পাওয়া মানে পেজ টেবিলের বেস অ্যাড্রেসের সাথে আমার যোগ হবে, পেজ টেবিলের বেস অ্যাড্রেসের সাথে যোগ হবে আমার পেজ নাম্বার, যে পেজটা এখানে পিটা জেনারেট হয়েছে এই পিটাকে যোগ হবে, ঠিক আছে, এই পিটাকে সিম্পল এখানে যোগ হবে এই আমার পেজ টেবিলের বেস অ্যাড্রেস সাথে যোগ হওয়া মানে কি, যে লোকেশনটা পেলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল পেজ টেবিলের আমার সেই লোকেশন থেকে আমি কি তুলবো, ফ্রেম নাম্বারটা তুলবো। কি তুলবো, ফ্রেম নাম্বারটা তুললাম। সেই ফ্রেম নাম্বারটাই যখন আমি মেন মেমোরিতে চলে গেলাম ফ্রেমে, এবং তার যে সেই ফ্রেমের কোন পজিশন থেকে তুলবো, সেই ফ্রেমের কোন পজিশন থেকে তুলবো সেটা কে ডিনোট করছে, এই যে ডিটা। এই ডিটা কিন্তু এই যখন আমি ভাগ করলাম একদম যে ডিটা, যে ডিসপ্লেসমেন্টটা যেটা সিপিইউ জেনারেট করেছিল, এই 320 এক্সাম্পলে রেখেছি, সেটাকে দুভাগ করেছিলাম, একটা যে পি, একটা হচ্ছে ডি ড্যাশ। এই ডি ড্যাশটাই হচ্ছে সেই ডিটা যেটা কিনা, সেই ডি ড্যাশটা যেটা কিনা যেই লোকেশন, মানে একটা ফ্রেমের কোন বাইটে আছে সেটা কিন্তু এই ডি ড্যাশটা বলে দিচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে সিকোয়েন্সটা যাচ্ছে। প্রথমে আমাদের কোনোভাবে, তাহলে আমি আগে মানে গত স্লাইডটাও দেখালাম যে প্রথমে আমাদের সেগমেন্ট টেবিলে সার্চিং হলো, তারপর আমাদের পেজ টেবিলে হলো, তারপর আমাদের মেন মেমোরির ফ্রেমের মধ্যে সার্চ হলো, কিন্তু 3টে পোর্শন হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কি, এস, পি আর ডি ড্যাশ। সিম্পল যদি ভাবি, ডিটাকেও ফার্দার ডিভাইড হচ্ছে বলে আমি জিনিসটাকে আরও এলাবোরেট করে দেখিয়েছি যে ডিটা যাচ্ছে গিয়ে চেক হয়ে ফার্দার ডিভাইড হচ্ছে। এটাকে আমরা খুব সিম্পলি ব্যাপারটাকে বলেছি যাতে কিনা জিনিসটা তোমরা ক্লিয়ার করে বুঝতে পারো সেগমেন্টেশনটা। আশা করি সেগমেন্টেশনটা বোঝাতে পেরেছি পুরো জিনিসটা।